প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল নিবেদিত নির্বাচনী চায়ের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা আছি অদ্ভুত সুন্দর শহর রাঙামাটিতে। রাঙামাটিতে সারাদিন কথা হবে এখানকার মানুষের সাথে নির্বাচন নিয়ে। সাথে থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা নির্বাচনী চার আজকের যে পর্ব, সেই পর্বে আলোচনা করব অধিকার নিয়ে। নির্বাচনের আগে পরে আমাদের অধিকার। তো এই অধিকার নিয়ে আমাদের আলোচনা, সেখানে প্রথম যে প্রশ্নটা, সে প্রশ্নটা হচ্ছে, আজকের একদম প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা নির্বাচনের সময় অনেক অধিকার চাই, হ্যাঁ, কিন্তু দায়িত্ব পালন করি কতটুকু? কোনো একটা রাজনৈতিক দল বা ক্ষমতায় তো আসে, আসার পরে দেখা যায় কি তাদের বিচরণ বেড়ে যায়। এখন বিচরণটা এমন পর্যায়ে যায় যে দেখা যায় মানুষ কোনো কিছু একটা বলতে গেলে, তার অধিকারের কথা বলতে গেলে সেটা বয়ে বলতে পারে না, উল্টা হয়ে দাঁড়ায়। এই যে সামনে নির্বাচন, এখন অনেকজনে অনেক মিষ্টি কথা বলে, কিন্তু নির্বাচন চলে গেলে সবাই কি রাজা হয়ে যায়? এই জিনিসটা থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে প্রত্যন্ত এলাকায় এই যে নির্বাচন যদি হয়, নির্বাচিত যারা আসবে তারা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে কি, এই যে শিক্ষা, স্বাস্থ্য আর যোগাযোগের ব্যবস্থা। রাষ্ট্রটা চলতেছে রাজনৈতিক প্রভাবের কারণে। রাষ্ট্র চালায় যায় রাজনৈতিক ব্যক্তিরা। কিন্তু যখন যে দল ক্ষমতায় আসে, সেই দল বিরুদ্ধে আমরা লিখতে পারি না। কোনো একটা পোস্ট করতে পারি না। কোনো একটা লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা এটা অধিকারটা বলতে পারি না। কারণ যদি একটু লিখি, এরা শুরু করে দেয় আমাদের উপর চাপ। আসলে আমরা যারা এই দেশের নাগরিক আছি, আমাদেরও তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। কিন্তু আমরা আসলে মুখস্থ অনেক সময় চোখ বন্ধ করে রাজনৈতিক দলগুলোকে, সরকারকে আমরা দোষারোপ করি। ঠিক আছে, সরকারের ব্যর্থতার যেমন সমালোচনা করব, সরকারের ভালো কাজেরও আমরা প্রশংসা করব। আমরা কি নাগরিক হিসাবে কি আমরা কি আসলে সৎ, বা আমরা কি ভালো মানুষ? আমরা যত্রতত্র পরিবেশ দূষিত করি। আমরা কোথাও বেড়াতে গেলে সেখানে দেখবেন আপনি নদীতে আপনার বর্জ্য ফেলছি, আমরা প্লাস্টিক ফেলছি, পরিবেশ দূষণ করছি। আওয়ামী আমলে আমরা আওয়ামী বিরোধী লিখতে পারি নাই। বর্তমানে আমরা এদের বিরুদ্ধে লিখতে পারছি না। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে আমরা লিখতে পারবো না। আসলে অধিকারটা হলো যে আমরা যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সহযোগ্য ব্যক্তিদেরকে সংসদে নিতে পারি। সংসদে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, অধিকার সুষ্ঠুভাবে বন্টন হবে বলে আমার মনে করি। আমাদের এই যে বিগত এত বছরের সংস্কৃতিতে, রাজনীতির সংস্কৃতিতে আমরা এটা কখনোই দেখি না যে অধিকারগুলো বাস্তবায়িত হচ্ছে। এটা কেন হয়? বাংলাদেশের সমস্যাটা কোথায়? সাধারণ জনগণ হিসেবে সে তার মতামত যেন প্রকাশ করতে পারে। কোনো দল মত মানে কেউ যেন আলাদা আলাদা মানে ভয়ের কারণ হয়ে যেন উত্তর দিতে না হয় কোনো বিষয়ে, বা মত প্রকাশ করতে না হয়। সবাই যেন সেটাকে সহজে গ্রহণ করে। আমি শুধু মুখস্থ রাজনৈতিক দলগুলোকে আমি দোষারোপ করছি, কিন্তু আমি সুযোগ পেলেই আমি নিজেও দুর্নীতিবাজ হয়ে যাই। সুযোগ পেলে আমি সুযোগের অপব্যবহার করি। আমি মনে করি আসলে প্রথমে নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদেরকে সৎ হতে হবে। তারপর অটোমেটিকলি রাজনৈতিক দলগুলো বলেন, সরকার বলেন, তারা সৎ হতে বাধ্য। পরিবেশ যদি সৎ না হয়, আমি এখানে স্রোতের বিপরীতে দাঁড়াতে পারবো না। কাজে আমাকে পরিবেশ তৈরি করতে হবে। সেটা একজন ব্যক্তির কাজ না, সেটা একজন দলীয় দেশের শাসক হিসেবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা একটা রাজনৈতিক দল তৈরি করতে পারে। দল ভালো হয় যদি ব্যক্তি যদি ভালো হয়, ওই যে মন যদি ভালো হয়, আমার যদি চরিত্র ভালো হয়, আমার যদি চিন্তা ভালো হয়, তাহলে আমার দলও ভালো হবে। ঠিক আছে? আমরা যদি দলের যত কিছু করি না কেন, কিন্তু মনের পরিপূর্ণতা যদি পূর্ণ না হয়, আপনি কোনো কিছু করতে পারবেন না। আমার মনে হচ্ছে আমরা ওই সময়টা পার করে এসেছি। বর্তমানে মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমার মনে হয় আগের থেকে কিছুটা পরিবর্তন হলেও এখনো আমরা সেই আগের আগের সংস্কৃতিতেই আছি। এখনো এমন কোনো সিদ্ধান্ত কি দলীয় মিটিংয়ে হয়েছে কিনা, অথবা নীতি নির্ধারক কয়েকজন মিলেই সবগুলো সিদ্ধান্ত নিয়েছে। কাজে আমি মনে করি এখনো পর্যন্ত আমরা যে লিডারদের প্রশ্ন করব, ওই পর্যায়ে এখন আমরা এসে পৌঁছাইনি। আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে না যাই, তাদের দুঃখ কষ্টটা যদি না বুঝি, এখানে নির্বাচনের কথা বলে কোনো কিছু লাভ থাকে না। যে বিষয়টা হচ্ছে, ভোটের সময় যে ভোটটা আমরা দিব, মূল্যবান ভোটটা, সেই ভোটটা হচ্ছে একজন প্রেসিডেন্ট যে মানে গুরুত্ব, আর একজন সাধারণ খেটে খাওয়া মানুষের ভোট একই গুরুত্ব। কিন্তু যখন ভোটটা চলে যাবে, নির্বাচিত হয়ে যাবে, হওয়ার পরে সেই মানুষদেরকে আমরা কিন্তু ভুলে যাই। নির্বাচন পরবর্তী মানে দৃশ্যমান
কি কি পরিবর্তন চান আমাদের দেশে? আপনি যদি আগে বলেন। আসলে দৃশ্যমান পরিবর্তন নির্বাচনের পরে আমরা এটাই চাই, দেশটা একটা সুন্দর সভ্য দেশ হিসাবে আমরা বিশ্বের মানচিত্রে আমরা পরিচিত হই। আমরা চাইব দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ ও রাষ্ট্র পরিচালনা। চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। এগুলো যদি আমরা মুক্ত হইতে পারি তাহলে মনে হয় যেন আমরা মোটামুটি দৃশ্যমান অনেক কিছু দেখতে পারবো। যেন মানুষের অধিকারের কথাগুলো ওই নতুন সরকার যেন বুঝে এবং সেই হিসাবে কাজ করে এবং দায়িত্ব পালন করে আমাদের দেশটাকে একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের উপহার দেয়। এটাই আমার প্রত্যাশা। আইনের পাশাপাশি আমাদের মনেরও পরিবর্তন হতে হবে। মন পরিবর্তন হলে দেশ ভালো হবে, জাতি ভালো হবে, সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। অনেক ভালো, ভালো পয়েন্ট বলেছেন আপনারা। এবং আপনাদেরকেও ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি রাঙ্গামাটিতে এবং নির্বাচনী চার আমাদের আজকের বিষয়টা হচ্ছে অধিকার, আমাদের সাধারণ মানুষের অধিকার এবং নির্বাচন নিয়ে অধিকারের যে এক ধরনের টানাপোড়েন চলে সেটা বোঝা। নির্বাচন এলে আমরা সবাই খুব নিজের অধিকার এরকম বলি, তাই না? কিন্তু আমরা দায়িত্ব পালন করি কতটুকু? এখানে দেখা যাচ্ছে যারা শহর কেন্দ্রিক আছেন তাদের মৌলিক অধিকারটাই হচ্ছে বেশি বাস্তবায়ন হয় এবং যারা হচ্ছে উপজেলা কেন্দ্রিক এবং দুর্গম অঞ্চলে বসবাস করেন তাদের হচ্ছে যেসব অধিকারগুলো বাস্তবায়ন করা দরকার অথবা পূরণ করা দরকার সেগুলো তাদের হচ্ছে পেতে গেলে অনেক কষ্ট ভোগ করতে হয়। যখন নির্বাচন আসে আমাদের জনপ্রতিনিধিরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় বিভিন্ন রকম আশ্বাস দেয়, এটা করব সেটা করব, কিন্তু পর্যাপ্তমূলক জবাবদিহিতার অভাবে তারা নির্বাচনের পরে যখন তারা বিজয়ী হয়ে যায় তখন আর পৌঁছায় না। তখন ওই দায়িত্ব যেহেতু জবাবদিহিতা নাই তারা তারা সেগুলো বাস্তবায়নে তেমন একটা আগ্রহী না। একজন এমপি হয়ে যাওয়ার পরে সে ভোট নেওয়ার জন্য কিন্তু একদম দুর্গম এরিয়ায় চলে যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আর সে ওখানে যাওয়া তো দূরের কথা, আর খোঁজ খবর পর্যন্ত নেয় না। সেক্ষেত্রে আমি মনে করি একজন প্রার্থী নির্বাচনী যে জয়ী হয় তার তো অবশ্যই দায়বদ্ধতা থাকে। যদি জবাবদিহিতা থাকে নির্বাচনের পরে তাহলে তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য এবং পরবর্তীতে নির্বাচনের পরে তারা জনগণের কাছে এগুলো পূরণ করতে বাধ্য। অনেক সময় দেখা যায় কি আহ, নির্বাচন প্রচারণার লক্ষ্যে প্রতিনিধি ওই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যান কিন্তু পরবর্তী হচ্ছে আবার ওই প্রান্তিক জনগোষ্ঠীকে আবার হচ্ছে নিজেদের সমস্যা সমাধানের জন্য হচ্ছে প্রতিনিধির মূলত হচ্ছে কিছু কিছু সময় হচ্ছে অধিকার বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিনিধিরা কিছু কিছু ক্ষেত্রে কাজ করে থাকেন। আবার যেসব এলাকা খুবই দুর্গম সেগুলো হচ্ছে কয়েক বছর চলে যায়, কয়েক নির্বাচন প্রক্রিয়া চলে যায় সেগুলো বাস্তবায়ন হতে। তো এগুলো হচ্ছে একদম কালক্ষেপণ ব্যাপার। তার পাশাপাশি আমাদের এই রাঙামাটির মতো একটা এলাকায় আমাদের উপজেলার উপর যদি নির্ভর করি, আমাদের কাউখালী উপজেলা নেটওয়ার্ক সমস্যাটা বিরাট একটা সমস্যা দেখা যায় এখানে। শিক্ষার্থীরা বর্তমানে নেটওয়ার্ক নির্ভর লেখাপড়ার ক্ষেত্রে প্রতিটা কাজেই নেটওয়ার্ক প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে কিন্তু আমাদের রাঙামাটির বিভিন্ন উপজেলায় এখনো পর্যন্ত নেটওয়ার্কটা পৌঁছায় না। বড় ভাই যেটা বললো যে নেটওয়ার্ক ইস্যু, কাউখালীতে তাও তুলনামূলক চলে নেটওয়ার্কের বিষয়টা, কিন্তু আপনার এমন জায়গা আছে যেখানে আপনার নেটওয়ার্কই নাই। মানে ওরা জানেই না যে না কি হচ্ছে, আসলে কি যে এখানে চলছে। যে কি হচ্ছে না হচ্ছে সেই ধরনের তথ্য তাদের কাছে নাই। নির্বাচন পরবর্তী, হ্যাঁ, আমরা বাংলাদেশটাকে কেমন দেখতে চাই? মানে দৃশ্যমান কি কি পরিবর্তন আমরা দেখতে একদম চাই? প্রথম দিকেই আমরা দেখতে চাই। পরিবর্তনের প্রথম চাওয়া হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আগামী সরকার এবং বিরোধী দল হবে তারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করবে এবং পরস্পর সরকার বিরোধী দল শান্তিপূর্ণ উপায়ে তাদের গণতান্ত্রিক কর্মসূচিগুলো পালন করবে এবং যে বাংলাদেশের যে মৌলিক সমস্যাগুলা যে হচ্ছে বেকারত্ব সেটা নিয়ে তারা ভাববেন, তরুণ প্রজন্মকে নিয়ে তারা ভাববে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন পিছিয়ে না থাকে, সবাইকে যেন সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং ধর্ম বা বর্ণ এইটা বিবেচনা করে যেন কোনোভাবে কি বলে কোনো জাতিকে বা কোনো একক গোষ্ঠীকে যেন কোনোভাবে ইয়ে না করা হয়, মানে বেশি সুযোগ সুবিধা দেওয়া না হয়। আগামীর বাংলাদেশে আমার চাওয়া থাকবে বাংলাদেশ হবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক, যেখানে রাস্তায় মানুষ নিজের জানমালের নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে, রাস্তায় বের হলে নিজের জানের ভয় থাকবে না, রাস্তায় খুনের আশঙ্কা থাকবে না,
স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা করতে পারবে। আমরা চাইবো যে সামনে যে দিনগুলো আসছে কোনো যাতে হচ্ছে সাম্প্রদায়িক কোনো সমস্যা তৈরি না হয়। সেক্ষেত্রে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে কাজ করে এবং যে সকল হচ্ছে বিভিন্ন ধর্মের, বর্ণের হচ্ছে জনগণ আছেন এবং তাদের সকলের অধিকার, মৌলিক অধিকার হোক। সেগুলো কোনো হচ্ছে বাছ বিবেচনা না করে পূরণ করা হয় সেটাই আমি চাইবো। আগামীর বাংলাদেশে আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা রাষ্ট্র, যেখানে সবাই তাদের স্বাধীনতা পাবে, স্বাধীনভাবে বাঁচবে, এটুকুই। ভবিষ্যতের বাংলাদেশের কাছে আমার প্রত্যাশা থাকবে মানে একদম সর্বসাধারণ মানুষ থেকে উচ্চবর্ণে যারা আছে সবাই যেন তারা মৌলিক অধিকারটুকু পায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনার সাথেও কথা বলে ভালো লাগছে। জি, জি। অনেক ধন্যবাদ। আমরা এখনো আছি রাঙামাটিতে এবং আমাদের সাথে আছেন রাঙামাটির কয়েকজন বিশিষ্টজন। আমরা তাদের সাথে কথা বলবো নির্বাচন নিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে নির্বাচনী চায়ের যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টি হচ্ছে অধিকার। নির্বাচনের আগে, পরে এবং আমাদের যে নাগরিক অধিকার সেগুলো নিয়ে। তো এটা থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা হ্যাঁ, প্রথম প্রশ্নে চলে যাই। আমরা নির্বাচন আসলেই দেখা যায় নিজেদের অধিকার নিয়ে অনেক কিছুই বলি। হ্যাঁ? সবসময় অধিকার চাই, অধিকার চাই। কিন্তু আমরা নিজেরা কতটুকু দায়িত্ব পালন করি নাগরিক হিসেবে? বেসিক্যালি যাদের অধিকার নিয়ে কথা বলার কথা, গ্রামীণ মানুষ, ওনারা কতটুকু ওনাদের অধিকারটা বোঝেন, এটাই আমাদের প্রথমে বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমাজের যারা শিক্ষিত মানুষ, যারা সচেতন মানুষ, তাদের উচিত এই সাধারণ মানুষগুলোকে তাদের অধিকারটা সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয়া। অধিকার এবং দায়িত্ব পারস্পরিক সম্পূরক এবং পরিপূরক। আমি যখন অধিকার চাইবো তখন আমার দায়িত্বটা কি সেটাও আমাকে বুঝতে হবে। নো thyself আমরা প্রথমত নিজেকেই জানতে হবে, আমাকে রীতি স্থাপন করতে হবে, আমাকে সে অনুযায়ী অ্যাক্ট করতে হবে। এখন আমরা আসলে এখানে একটু পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে আমরা আসলে নিজেদেরকেই ভালোভাবে জানি না বা নিজের কর্তব্যটা কি সেটাই ভালোভাবে বুঝতে পারছি না। সে কারণে আসলে অধিকারের বিষয়টা আমরা ওভাবে সচেতন না। পার্বত্য এলাকার কথা যদি বলি, মাটিতে আছি আমরা। আমরা যদি দূর-দূরান্ত প্রত্যন্ত অঞ্চলে যাই, আমরা তো আ ঘর টু ঘর যাই। ওখানে গিয়ে তো আমরা বুঝবো না যে আসলে তার কি নিড আছে। সে বলতেই জানছে না। সে জানেই না তার কি অধিকার আছে। সাংবিধানিকভাবে স্বীকৃতি কি করছে তার দায়িত্বের জন্য। এই যে আমরা নির্বাচন করছি, হ্যাঁ? সে বলছে আমি এটা দিব, ওটা দিব। কিন্তু সে ওই পর্যন্ত শুনে থাকবে, হয়ে থাকবে। তার বোধশক্তি নেই এবং সে বলতেও জানে না। তার শুধুমাত্র হালকা চাহিদা, সকালে উঠবে, ঘুম থেকে উঠে রান্না করে জুমে যাবে, আবার ফিরে আসবে, সন্ধ্যা কি খাবে? এই পর্যন্ত জুমের ধান সে পেল বাস, তাতেই সে আমাদের খুশি। চাহিদা তো খুবই কম সবসময়। সাধারণ মানুষের তো অল্পতেই মৌলিক চাহিদা সন্তুষ্ট, সে অল্পটাতেও কিন্তু আমরা পরিপূর্ণ করে দিতে পারছি না। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা বলতে জানি না। আসলে অধিকার বিষয়টা তো উনারা বুঝতে পারেন না। উনারা চান যে মানুষ আমরা কিভাবে একটু দুটো খেয়ে পরে শান্তিতে থাকবো। এটাই উনাদের চাওয়া, এটাই অধিকার। আর সবাই আসলে ভোট দিতে চায় কিন্তু অনেক ক্ষেত্রে সেরকম মানে নিরাপদ ভোটের পরিবেশটাও হয়তো থাকে না। অনেকেই গিয়ে দেখেন যে তার ভোটটা মানে সে যে গিয়ে ভোটটা দিবে সেই অবস্থা হয়তো তার থাকে না। নিজেদের পছন্দের দল বা নেতা, হ্যাঁ? এদের ভুল, ভ্রান্তি, অন্যায় আমরা দেখতে পাই না। হ্যাঁ? তো এটাই কি আসলে আমাদের অধিকার হরণের প্রথম ধাপ না? অবশ্যই এই যে দলকানা বলে একটা কথা আছে না? আমরা আসলে কম বেশি অনেকে দলকানা। এটাই হচ্ছে আমাদের অধিকার থেকে বঞ্চিত করার আপনি যথার্থ বলেছেন ১ম ধাপ। আমরা আসলে নিজের আপনজনের দোষটা দেখি না। সবসময় পরের দোষটাই দেখি এটা। কিন্তু আসলে গণতান্ত্রিক পরিবেশে বা আমরা যদি আসলে সত্যিকার অর্থে অধিকারের কথা বলি বা উন্নয়ন চাই, অবশ্যই আমাদের নিজেদের ময়লাটাকে আগে দেখতে হবে। তাহলেই না আমাদের নিজেদের ময়লা যদি আমরা দেখি তাহলেই সেখানে পরিশুদ্ধতার প্রশ্ন আসবে। আমরা যদি পক্ষপাত হয়ে যদি দলকানা হয়ে যদি নিজেদের অন্ধ অবস্থায় থাকি তাহলে তো আসলে এখানে পরিশুদ্ধ হওয়ার বিষয়টা আসবে না বা নিজেদেরকে শোধরানোর বিষয়টা আসবে না। ১ম এ একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সামাজিক যে বিন্যাস, এই সামাজিক বিন্যাসটার মধ্যেই এমন একটা ভাব যে আমাদের সমাজে যারা নেতা আছেন, ওই নেতারা নিজেরাই অস্তিত্বের সংকটে ভোগেন। তো এখন আমি ওনার সাপোর্টার। কারণ উনি নিজে অস্তিত্বের সংকটে আছেন। আমি যদি ওনার অস্তিত্বটাকে আরেকটু কমিয়ে দেই,
তাহলে তো উনি আরো সংকটে পড়ে যাবে। এজন্য আমি সবসময় ওনাকে ব্লাইন্ড সাপোর্ট দিয়ে যাই। উনি ভুল করলে এটাকে আমি চেষ্টা করি শুধরে দিয়ে যেন মানে ওনাকে সাপোর্ট করে যাই। শ্রদ্ধায় তো না আসলে। শুধরাই তো না। কিন্তু মানে আমি জনগণকে এটা বোঝানোর চেষ্টা করি, না উনি যেটা করেছেন ওটাই ঠিক। আমরা সকলেই সকলের বিষয়গুলো যদি একজন আরেকজনের ভুলটা যদি ধরিয়ে দিতে পারি, প্রকৃত বন্ধুরাই আসলে বন্ধুর ভুলটা ধরিয়ে দেয়। রবি ঠাকুর একটি চমৎকার কথা বলেছেন, গতিতে জীবন মম স্থিতিকে বল। এই গতিশীল থাকাটাই হচ্ছে একটি সমাজ ব্যবস্থার প্রাণ। কিন্তু আমরা আমাদের রাজনৈতিক প্রসেসটাতে সেই গতিশীলতাটা আসলে দেখতে খুব যখনই কোনো সমালোচনা আসে সেটা আমরা সেভাবে নিতে পারছি না। তো এর মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের পক্ষায়ন। এই গণতন্ত্রায়নটা খুব বেশি জরুরি। সেক্ষেত্রে তখন আমরা সমালোচনা করতে পারবো এবং সমালোচনা নিতে পারবো। এই দেয়া নেয়ার মাঝেই একটা সমাজ গতিশীল থাকে। যুবরা কেন এদিক দিয়ে পিছিয়ে? বিশেষ করে আমরা সবসময় চুল পাকা হলে তাকে আমরা অভিজ্ঞ মনে করি এবং তার ব্যাকগ্রাউন্ড দেখে মানে সে করবে। কিন্তু আসলে তারা কতটুকু ডেডিকেটেড এট ফিল্ড লেভেল, এট কমিউনিটি লেভেল, তারা কি আদৌ যাচ্ছে কিনা ওই এলাকায় গিয়ে অনুধাবন করছে কিনা, তার কি প্রয়োজন আছে? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। ভয় পেলে কিন্তু অধিকার মরে যায়, সাহস রাখলে বেঁচে ওঠে। তাই এই নির্বাচনে অধিকারী হবে জনগণের আসল শক্তি। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকাল নিবেদিত নির্বাচনী চা থেকে নিয়ে নিচ্ছি আজকের মতো বিদায়। দেখা হবে আগামী পর্বে, সাথেই থাকুন।